আবারও আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, স্থবিরতা আসবে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিডিআর বিদ্রোহ মামলায় হাসপাতাল ইউনিটের রায় 255 জনের মধ্যে 34 জনের সর্বোচ্চ 7 বছর করে সাজা। বিএনপি অশান্তির আগুনে দেশকে ছারখার করার কৌশল শুরু করেছে, যুবলীগের কংগ্রেসের প্রধানমন্ত্রীর অভিযোগ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে সরকার নির্বাচনী তহবিল সংগ্রহ করছে, অভিযোগ বিএনপির। আসসালামু আলাইকুম, মুমতাহিনা ঋতু স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। একেএসটিএমটি বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। আবারও আসছে সংকোচনমূলক মুদ্রানীতি। 18 জুলাই ঘোষণা করা হতে পারে চলতি অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতি। তবে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, সংকোচনমূলক মুদ্রানীতির ফলে স্থবিরতা নেমে আসবে বিনিয়োগে, ক্ষতিগ্রস্ত হবে সামষ্টিক অর্থনীতি। এর ফলে নিয়ন্ত্রণ তো দূরের কথা, উল্টো বেড়ে যেতে পারে মূল্যস্ফীতিও। তাই অর্থনীতিবিদ, ব্যাংক আর ব্যবসায়ী সবাই বলছেন, সময় এসেছে সংকোচনমূলক মুদ্রানীতি থেকে বের হয়ে আসার। হাসিব হাসানের রিপোর্ট। বাজারে কার হাতে কতটুকু টাকা থাকবে আর কোন খাতে কি পরিমাণ বিনিয়োগ হবে তারই দিক নির্দেশনা থাকে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতিতে। এরই ধারাবাহিকতায় ক্রমবর্ধমান মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে টাকার সরবরাহ কমাতে গত 1.5 বছরে 3 বারই সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রানীতিটি হবে বাস্তবানুগ, সংযত ও সংহত। কিন্তু পরিসংখ্যান বলছে, গত 18 বছরের মধ্যে গেল অর্থবছরই মূল্যস্ফীতি সবচেয়ে বেশি। মুদ্রা প্রবাহের বা ঋণ প্রবাহের সবচেয়ে বড় যদি কেউ হোতা থাকে সেটা হলো সরকার, এটা ব্যক্তি খাত না। তাহলে আপনি ব্যক্তি খাতে ঋণ কমিয়ে দিলেন আর সরকারকে ঋণ বাড়িয়ে দিয়েছেন, গতবারের যেটা হয়েছে। তার ফলে এটা আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সাথে সঙ্গতিপূর্ণ হলো। সংকোচনমূলক মুদ্রানীতি দিয়ে এই ধরনের কাঠামোর মূল্যস্ফীতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যাবে বলে আমরা মনে করি না। সেই জন্য যেটা হবে, মূল্যস্ফীতিও কমবে না, আবার অন্যদিকে প্রবৃদ্ধি বিনিয়োগ কমে যেতে পারে। তাহলে আমরা তখন উভয় সংকটের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। অর্থনীতি এখনো সেই অবস্থাতেই আছে। বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু মূল্যস্ফীতি বাড়ছে, অল্প একটু বাড়লেও কিন্তু অসহনীয় হয়ে যাচ্ছে এটা ব্যাপারটা। আপনি ব্রড মানি এবং রিজার্ভ মানিকে কমিয়ে আনিয়ে তারপর মূল্যস্ফীতিটাকে কমাবেন, সেটা আমার মনে হয় না টার্গেটগুলো অ্যাচিভ করে। ওকে, আমার এখন সময় এসছে মনে হয় যে প্রাইভেট সেক্টরটাকে আরেকটু উজ্জীবিত করা। আর ব্যবসায়ীদের মতে, তারল্য সংকটের ওপর আবারও সংকোচনমূলক মুদ্রানীতি কোনোভাবেই কাম্য নয়। এইভাবে যদি সংকোচনমূলক মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কন্টিনিউ করে, তাহলে আমাদের দেশে বর্তমান বেকার সংখ্যা 3 কোটি এবং প্রতি বছর 20 লক্ষ লোক নতুন কর্মসংস্থান আসছে। এই নতুন কর্মসংস্থান হবে না এবং যারা বর্তমান বেকার আছে তাদেরও কর্মসংস্থান হবে না। তাহলে দেশে এই বেকারত্ব যদি বেড়ে, তাহলে এই যে সরকার যে বাজেট করেছে 7.2% গ্রোথ, এটা কিন্তু সম্ভব না। পুঁজিবাজারের কারণে ব্যাংকগুলোকে বড় লোকসানের সম্মুখীন হতে হবে উল্লেখ করে এবিবি বলছে, মাঝে মধ্যেই তাদেরও তারল্য সংকটে পড়তে হচ্ছে। মনিটারি পলিসি কন্ট্রাকশনারি হলে তারা মানি সাপ্লাই কম রাখতে চায় বলে আমরা কম পাইলে কখনো এটা আমাদের ক্রেডিট ডিসবার্সমেন্টের প্রেশার আসে, কখনো সিআরআর এর উপর প্রেশার আসে, অথচ আমাদের অ্যাক্সেস হোল্ডিং অফ গভর্নমেন্ট বন্ডস অনেক বেশি থাকে। তো এই বিষয়টা সমন্বয়ের জন্য আমরা মনে করি মনিটারি পলিসি স্টেটমেন্টে একটি দিক নির্দেশনা থাকা উচিত। অবশ্য বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 16 ভাগ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক মনে করছে সংকোচনমূলক মুদ্রানীতিতে কোনো সমস্যা নেই। হাসিব হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় সংগঠিত বিডিআর হাসপাতাল ইউনিটের বিদ্রোহের বিচারের রায়ে 34 জনকে সর্বোচ্চ 7 বছর করে কারাদণ্ড এবং 219 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত। এছাড়া বেকসুর খালাস পেয়েছে 2 জন। সকালে পিলখানা বিজিবি সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালতে 3 সদস্যের বিচারক প্যানেলের সভাপতি বিজিবির পরিচালক কর্নেল ওবায়দুল হাসান এই রায় ঘোষণা করেন। দিদার চৌধুরীর রিপোর্ট। একজন ডাক্তার তার শত্রুকে চিকিৎসা দিতে বাধ্য, এবং আমি নিজে ডাক্তার হয়ে আমিও আমার শত্রুকে চিকিৎসা দিব যুদ্ধের সময়। কিন্তু সেই দিন বিডিআরের এই বিদ্রোহী সৈনিকরা তারা 4 জন ডাক্তারকে হত্যা করেছে জেনে শুনে, এমন না যে তারা জানতো না, কারণ এই ডাক্তারদের থেকে তারা সেবা পেয়েছে, তারা চিকিৎসা পেয়েছে, অথচ সেই ডাক্তারকে তারা হত্যা করেছে সেদিন।
2010 সালের 28 এপ্রিল বিডিআর হাসপাতাল ব্যাটালিয়নের বিদ্রোহের অভিযোগপত্র শোনাচ্ছিলেন মামলার সেই সময়ের প্রসিকিউটর লেফটেন্যান্ট কর্নেল আল মুইদ। পিনপতন নীরবতায় বিদ্রোহের সময় সৈনিকদের নৃশংসতার বর্ণনা শুনে আদালতে উপস্থিত সেনা কর্মকর্তা, গণমাধ্যম থেকে শুরু করে বিচারক সবার চোখ ভিজে যায়। এ সময় আদালতকে জানানো হয় ডক্টর রোকসানা নিজের মৃত্যু নিশ্চিত জেনে তার শিশু সন্তানকে মায়ের রক্ত গায়ে মেখে মাকে জড়িয়ে ধরে মৃত্যুর ভান করা শিখিয়ে দিয়েছিলেন, যাতে অন্তত সন্তান বেঁচে থাকে। এরপর প্রায় 2 বছর শুনানি শেষে শনিবার রায় ঘোষণা করা হলো। রায় শেষে মামলার প্রসিকিউটর দাবি করেন, বিচারের সময় মানবাধিকারের দিকটি বিশেষ নজরে রেখেছেন তারা। হিউম্যান রাইটস ওয়াচের যে বক্তব্য সেটা বিভ্রান্তিকর এবং মন গড়া। আপনারা দেখেছেন আমাদের যে বিচার প্রক্রিয়া কতটা স্বচ্ছ। এখানে উন্মুক্ত আদালতে উন্মুক্ত পরিবেশে বিচার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতাল ইউনিটের বিদ্রোহের বিচারের মধ্য দিয়ে ঢাকায় 8টি আদালতের বিচার কাজ শেষ হলো। এই ইউনিটের 42 জন অভিযুক্ত আছেন যারা বিচারাধীন হত্যা মামলার আসামি। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি অশান্তির আগুনে দেশকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্য নানা কলাকৌশল শুরু করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাজধানীতে আওয়ামী যুবলীগের 6ষ্ঠ জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এই অভিযোগ করেন। সততা নিষ্ঠা দিয়ে সংগঠন করার জন্য যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1972 সালে প্রতিষ্ঠার পর আওয়ামী যুবলীগের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল 1974 সালে। আর 2003 সালে সংগঠনটির সবশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয়। 6ষ্ঠ কংগ্রেস উপলক্ষে সারা দেশ থেকে যুবলীগের কাউন্সিলররা শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এই কংগ্রেসে যোগ দেন বেলা 12টায়। প্রথমেই তিনি জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কংগ্রেসের উদ্বোধন করেন। বিগত দিনগুলোয় আন্দোলন সংগ্রামে যুবলীগের কর্মকাণ্ডের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, যুবকরাই পারে দেশকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে। যে কোনো আদর্শ বাস্তবায়ন করতে হলে একটা সুষ্ঠু সংগঠন, যে সংগঠন সততা নিষ্ঠা আদর্শ নিয়ে গড়ে উঠবে, সেই সংগঠন গড়ে তুলতে হবে। তাই প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে যুবলীগকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। জনগণকে যেসব প্রতিশ্রুতি দিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল তার বেশিরভাগই পূরণ করা হয়েছে বলেও দাবি করেন তিনি। অভিযোগ করেন, বিরোধী দল সরকারের সকল ভালো উদ্যোগের বিপক্ষে অবস্থান নেয়। তারা এই দেশকে ধ্বংসের দিকে বারবার নিয়ে গেছে। অশান্তির আগুনে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করার জন্য অনেক রকম কলা কৌশল করে যাচ্ছে। বিএনপি জামাত ক্ষমতায় থাকা মানেই হচ্ছে এদেশ সন্ত্রাসের দেশ হবে, জঙ্গিবাদের দেশ হবে, বাংলাভাই সৃষ্টি হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না, মানুষের জীবনে নিরাপত্তা থাকবে না, মানুষের পেটে খাবার থাকবে না। সরকারের অর্জনের কথা জনগণের কাছে তুলে ধরার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে সরকার নির্বাচনী ফান্ড সংগ্রহ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর যুবদল উত্তর আয়োজিত যুবদল নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেনের মুক্তির দাবিতে প্রতীকী অনশনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন। গতকাল কামরাঙ্গীরচর এলাকার বিএনপি নেতাকে মিথ্যা মামলা দিয়ে সরকার গ্রেফতার করেছে অভিযোগ করে তিনি বলেন, সরকার দেশব্যাপী হাজার হাজার বিএনপি নেতাকে এভাবে মিথ্যা মামলা দিয়ে আটক করছে। এছাড়া দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকারি দলের লোকজনের প্রত্যক্ষ মদদে সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলেও দাবি মির্জা ফখরুলের। বিশাল সুযোগ এসেছে। বিশ্ব ব্যাংক তো চুরি করবে বলে টাকা দিচ্ছে না, এখন এই চাঁদাবাজি করে চুরি করে টাকা জোগাড় করে নতুন ফন্ডি বিক্রি বার করেছে। কারণটা কি জানেন তো? নির্বাচন সামনে, বড় বড় প্রজেক্ট গুলো থেকে পয়সা পাওয়া যাচ্ছে না, সব আটকে যাচ্ছে। সুতরাং এখন জনগণের পকেট কেটে নির্বাচন করতে হবে, এই নতুন ধান্দা শুরু করেছে।
শুধু ফল কিংবা মাছ নয়, বাজারে শিশু খাদ্য, ভোজ্য তেল থেকে শুরু করে এমন কোনো পণ্য নেই যেখানে উচ্চমাত্রার ভেজাল মেশানো হয় না, যার সাথে আবার সম্পৃক্ত পরিচিত অপরিচিত অনেক কোম্পানি। এসব তথ্য পাওয়া গেছে খোদ জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষাগার থেকে। খাদ্যে রাসায়নিক সন্ত্রাস নিয়ে আশিকুর রহমান চৌধুরীর ধারাবাহিকের আজ থাকছে তৃতীয় পর্ব। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের একটি অংশ খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, যার একটি ইউনিটে নিয়মিতভাবে পরীক্ষা করা হয় ফলের বোতলজাত পণ্য। দেখা হয় ওইসব পণ্যে আসলে ফলের উপস্থিতি বা পাল্পের পরিমাণ কতটুকু। বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের ক্ষেত্রে পাল্প পার্সেন্ট হয়তো দেখা যাচ্ছে যে 12 to 15 বা 20% ম্যাক্সিমাম এরকম পাওয়া যাচ্ছে। খুব ভালো মাত্রা। বিএসটি স্ট্যান্ডার্ড মতো আরও থাকা উচিত, মিনিমাম 25% থাকা উচিত, ওই তুলনায় বিলো স্ট্যান্ডার্ড আর কি। তবেও মন্দের ভালো বলতে যেটা কিছুটা আছে, কিন্তু এমন অনেক প্রোডাক্ট আছে যাতে আপনার পাল্প না থাকে না বললেই চলে আর কি। এনটিভি টিমের পরবর্তী গন্তব্য মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউট, যেখানে রয়েছে খাদ্যে ভেজাল নির্ধারণের সবচেয়ে বড় পরীক্ষাগার। এখানে সারা দেশের প্রায় প্রতিটি স্থান থেকে খাদ্য নমুনা এনে নিয়মিতভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষাগারে গিয়ে শুরুতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের মশলার উপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন একদল কর্মী। ইটের গুঁড়া অথবা বিভিন্ন তুষের গুঁড়া, দৈনন্দিন মশলার সাথে এইসব গুঁড়াগুলো মিশিয়ে সেখানে ওজন বাড়ানো হয় এবং কেমিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল মিশিয়ে রং করা হয়। এটি কি আপনারা প্রায় পেয়ে থাকেন? আমরা প্রায় পেয়ে থাকি। সেখান থেকে নিয়ে যাওয়া হলো পাশের রুমে, যেখানে পরীক্ষা করা হয় সব ধরনের ভোজ্য তেল। আমাদের অ্যাবাউট 90 to 95% সয়াবিন তেল আমরা ভেজাল পাই। এগুলো কি নামি দামি ব্র্যান্ডের তেল? অবশ্যই এরা নামি দামি ব্র্যান্ডের আমরা ভেজাল সবচেয়ে বেশি পাই, কিন্তু যেগুলো নামি দামি না তাদেরটাই আমরা একটু কম ভেজাল পাই। আর শিশু খাদ্য যেখানে পরীক্ষা করা হয়, সেখানে গিয়ে এটা বোঝার আর বাকি রইল না, ভেজালে জড়িতরা এখন শিশুদেরকেও রেহাই দিচ্ছে না। এখানে যে 3-4টা আইটেম দেখছেন, 3-4টা আইটেম শিশু খাদ্য তৈরির জন্য উপাদান। তা আমাদের এখানে পরীক্ষায় ধরা পড়ছে এটা 100% বিশুদ্ধ না। যেটা আমরা প্রায় শিশু খাদ্যের বেলা পেয়ে থাকি, যা শিশুদের কিডনি, লিভার এবং হার্টকে খুব দ্রুত নষ্ট করে ফেলে। এরপর কথা হয় দেশের বিভিন্ন স্থান থেকে আনা গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পণ্যের ব্যাপারে। আমরা প্রায় মিষ্টি 100 বারের ভিতরে 98% মিষ্টি আমরা ভেজাল মিষ্টিতে পাই। ঘির ক্ষেত্রে এবং ঘিউ তাই, ঘিউ এই যে দেখেছেন, এবং এইখানে যেসব ঘি আসে সেখানে হয় পাম অয়েল মিশ্রিত অথবা কোনো কেমিক্যাল রং মিশানো। এখানকার তথ্য বিশ্লেষণ করে দেখা যায় 2007 এবং 2008 সাল বাদ দিলে বাকি সময় হাজার হাজার খাদ্য নমুনার উপর যে পরীক্ষা করা হয়েছে তার অর্ধেকই ভেজাল, যা আবার গত 2 বছর ধরে অর্ধেকেরই বেশি ভেজাল। পরীক্ষাগারে এসে যে চিত্র পাওয়া গেল তাতে এটা স্পষ্ট যে যারা ভেজালের সাথে সম্পৃক্ত তারা নানাভাবে মানুষকে কঠিন সব অসুখের দিকে ঠেলে দিচ্ছেন, অর্থাৎ তারা নিজেদের অজান্তেই মানুষকে হত্যা করে চলেছেন। আর এইভাবে একদিন হয়তো তাদের দ্বারা হত্যার শিকার হতে পারেন তার নিজের মা, এমনকি আদরের সন্তানটিও। কাজেই যারা ভেজাল করছেন তাদের বিষয়টি একবার অন্তত ভেবে দেখা উচিত। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা। আপনারা দেখছেন এনটিভি সন্ধ্যার খবর। এবার পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে বুয়েটে অচল অবস্থা অব্যাহত, কাল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবে শিক্ষক সমিতি। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক, মিট দ্য প্রেস অনুষ্ঠানে বললেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। দেখছেন সন্ধ্যার খবর এনটিভিতে। অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ মৌন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা। মৌন মিছিলটি বুয়েট ক্যাম্পাস প্রদক্ষিণ করে তা শহীদ মিনারে এসে শেষ হয়, যেখানে দাবির পক্ষে শপথ পাঠ করা হয়। বুয়েটের শিক্ষক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। শিক্ষক নেতারা জানান, তারা তাদের দাবির পক্ষে সংগৃহীত স্বাক্ষর নিয়ে আগামীকাল রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেবেন। এদিকে উপাচার্য নজরুল ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, নতুন করে তদন্ত করে যদি কোনো অনিয়ম পাওয়া যায় তবেই কেবল পদত্যাগ করবেন তিনি। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান
আলোচনার কথা আমরা এখনো জানতে পারিনি, যেটা উপাচার্যের মুখ থেকে শোনা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার কথা বলেছেন, কিন্তু উপাচার্য এবং উপোপাচার্যের সঙ্গে আলোচনার আর কোনো সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। রাষ্ট্রপতিকে বলুক, তারা বলুক রাষ্ট্রপতিকে আমার তদন্ত কমিটি করে দেন। আমি তো বলছি আমার একটা যদি দুর্নীতি বা একটা যদি অনিয়ম হয় আমি পদত্যাগ করবো, বলছি তোমাদের একবারে। রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে বাংলাদেশের অবস্থান সঠিক বলে মনে করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেড মির্জাল জয়নুদ্দিন। তার মতে মিয়ানমারের উচিত গণতান্ত্রিকভাবে নিজেদের সমস্যার সমাধান করা। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত মির্জাল বলেন, রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে মিয়ানমারে অবস্থান করছে, তবে রোহিঙ্গাদের নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তা আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া উচিত বলে মনে করেন তিনি। বাংলাদেশের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত দুদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেই সাথে পর্যটন খাতে ইন্দোনেশিয়ার বিনিয়োগকারীদের আগ্রহের কথাও জানান তিনি। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, পদ্মা সেতুর বিষয়ে বিশ্বব্যাংকের সাথে যথাযথভাবে আলোচনা চালিয়ে যাওয়া উচিত। সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আগামী 17 জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। সকালে প্রেস ক্লাবে বিএফইউজে, ডিইউজে, জাতীয় প্রেস ক্লাব, ডিআরইউ সহ সাংবাদিকদের সব সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভায় তারা এই আহ্বান জানান। সাগর রুনি হত্যাকাণ্ডের প্রকৃত খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতারা। তাদের এই আন্দোলনে কোনো রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে বলেও জানান তারা। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে দেশের সকল গণমাধ্যমকে প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করার আহ্বান জানান সাংবাদিক নেতারা। আমরা চাচ্ছি প্রত্যেকটি পত্রিকা, প্রত্যেকটি চ্যানেল প্রতিদিন সাগর রুনি কিনে লিখবে। আমরা দেখি অপরাধীর হাত, অপরাধী কত বড় শক্তিশালী, যা আমাদের চোখকে ফাঁকি দিয়ে আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে তোয়াক্কা না করে তিনি পার পেয়ে যান। নিটুল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অর্থনীতি সংবাদ। 2011 সালের জন্য শেয়ার হোল্ডারদের 10% স্টক ডিভিডেন্ড দেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ব্যাংকটির 13তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালিক ও ব্যবস্থাপনা পরিচালক এএম জাকারিয়া সহ পরিচালনা পর্ষদের সদস্য এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন। সন্ধ্যার খবরে আরো একটা পূর্বাচল রিজেন্ট টাউন বিরতি, আরো খবর আর একটু পর। আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা, পার্লামেন্ট সদস্য সহ 23 জন নিহত, আহত 7। ট্রাইবেকারে কাটিহাট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে স্কুল ফুটবলের শিরোপা জিতল রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। ফিরে এলাম সন্ধ্যার খবরে। ইসলামী ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় মারা গেছেন এক পার্লামেন্ট সদস্য সহ 23 জন, আহত হয়েছে আরও 60 জন। এদের মধ্যে বেশ কজন সিনেটর ও এমপি রয়েছেন। পুলিশ জানিয়েছে সামানগান প্রদেশে আহমদ খান নামে এক পার্লামেন্ট সদস্যের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলাকারী অতিথি সেজে বিয়ের অনুষ্ঠানে আসে এবং আহমদ খানের সাথে ছবি তোলার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। আহমদ খান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এবারে খেলার খবর। ফুটবল।
সারা দেশে 4,800 স্কুলকে পেছনে ফেলে জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতল নারায়ণগঞ্জের ইসদাই রাবিয়া হোসেন উচ্চ বিদ্যালয়। নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র হলে টাইব্রেকে কাটিহাট উচ্চ বিদ্যালয়কে 4-3 গোলে হারিয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করে ইসদাই স্কুলের ছেলেরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে চট্টগ্রামের কাটিহাট উচ্চ বিদ্যালয়কে ম্যাচের 10 মিনিটেই ইসদাই স্কুলের ছেলেরা পিছিয়ে দেয়। রাব্বির গোলে লিড নেয় তারা। তবে প্রথমার্ধ শেষ হবার আগে পেনাল্টি থেকে আবদুল্লাহর গোলে সমতা আনে কাটিহাট। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা 1-1 গোলে শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকে। আর সেখানেই কাটিহাটকে পেছনে ফেলে জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জয়ের আনন্দে মাতে ইসদাইর উচ্চ বিদ্যালয়। টেনিস। কাল থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইন্ডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম উন্মুক্ত টেবিল প্রতিযোগিতা। 2,50,000 টাকার প্রাইজ মানির এই টুর্নামেন্টে সর্বমোট 158 জন খেলোয়াড় অংশ নেবে। পুরুষ দলগত ও একক এবং মহিলা দলগত ছাড়াও টুর্নামেন্টে থাকছে বালক অনূর্ধ্ব 15 বিভাগের খেলা। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতা করেছে লটো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ টুর্নামেন্টটি উদ্বোধন করবেন। খবর শেষ করছে যাবার আগে একেএসটিএমটি বার শিরোনামগুলো আরও একবার। আবারও আসছে সংকোচনমূলক মুদ্রানীতি, স্থবিরতা আসবে বিনিয়োগে বলছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিডিআর বিদ্রোহ মামলায় হাসপাতাল ইউনিটের রায় 255 জনের মধ্যে 34 জনেরই সর্বোচ্চ 7 বছর করে সাজা। বিএনপি অশান্তির আগুনে দেশকে ছারখার করার কৌশল শুরু করেছে যুবলীগের কংগ্রেসের প্রধানমন্ত্রীর অভিযোগ। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের নামে সরকার নির্বাচনী তহবিল সংগ্রহ করছে, অভিযোগ বিএনপির। এই ছিল এনটিভি সন্ধ্যার খবরে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।